কোটার ভিত্তিতে পুলিশ, আবার কোটার ভিত্তিতে ভাইস চ্যান্সেলর, আবার কোটার ভিত্তিতে প্রশাসক, আবার কোটার ভিত্তিতে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে কোটার রাজ্যে এটাকে গদ্যময় করে ফেলা হয়েছে। সবার আগে বাংলাদেশ গড়বার আগে সবার আগে নিষ্কা করতে হবে। ব্যক্তি যদি পরিশুদ্ধ না হয়, সংসদ নাপাক হবে, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে না। এবং আগামীর বাংলাদেশের আদর্শিক রাজনীতিবিদ হিসেবে গড়ে উঠতে হবে আমাদেরকে। বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ বিজয় আসবে, ইসলামের বিজয় নিশ্চিত। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। যে শব্দটাকে দিয়ে আপনি এত কিছু করলেন, অথচ সেই শব্দ নজরুলের বিদ্রোহীর মতো বিদ্রোহী কার্ড হিসেবে আপনাকে লাল কার্ড প্রথম প্রদর্শন করে স্লোগান দেয়া হলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণমতকে উপেক্ষা করলে তার পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা চাই না সরকার ব্যর্থ হোক। মাদ্রাসাগুলোতে বিশেষ করে গত 2-1 মাস ধরে এমন কিছু খবর আসছে যেটা আসলে আমি নামও মুখে নিতে লজ্জাবোধ করছি। যদি কোনো ইসলামের নামক দল নাম থেকে থাকে, সে হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। লজ্জার কথা, বোনেরা আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক মুরব্বীরা আছেন, তারপর বলাই লাগে। এটা কোনো রাজনৈতিক কারণে বলছি না। সেদিন আমি আস্তে আস্তে একজন বলছেন যে ভাই আমাদের দেশে আবিষ্কার নাই, ইনোভেশন নাই, ক্রিয়েশন নাই, ক্রিয়েটিভিটি নাই। কে বলছে? আগে চাঁদা টাদা তোলার জন্য গুলি করা হতো। আমাদের দেশে বলা হয়েছিল দুর্নীতির টুটি চেপে ধরা হবে। এখন তো দেখছি যে ইনোভেশন হয়ে ক্রিয়েটিভিটি ডেভেলপ করে এখন অন্য কিছু চেপে ধরা হচ্ছে। তো ইনোভেশন নাই কে বলছে? ইনোভেশন তো আছে, ডেভেলপমেন্ট তো হয়েছে আমাদের। কে বলেছে হয় নাই? তো এই আপনি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে আমরা 134তম, 122 থেকে আমরা 134তমতে ইনোভেশন সেক্টরে আমরা আগাইছি। এরপরে আরেকটা জিনিস আমি আপনাদের বলি, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড রিসার্চ, আমি ছোট একটা পিএইচডি করেছি। তো পিএইচডি করার সময় আমার সম্মানিত সুপারভাইজার যিনি ছিলেন উনি বলছিলেন তুমি এটা দিয়ে কী করবা? আমি বললাম যে স্যার ছোটোখাটো কিছু একটা করে তো খেতে হবে। ছাত্রজীবন শেষ করলাম, একটা ইউনিভার্সিটিতে অফার দিল, আমি জয়েন করলাম। কিছুদিন যেতে না যেতেই ম্যানেজমেন্ট বোর্ডে আমাকে ডেকে বলল আপনি ছাত্র শিবির করতেন? আমি বললাম জি স্যার আমি ছাত্র শিবির করতাম, সাধারণ একজন কর্মী ছিলাম। বলছে ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে আপনার পড়াশোনা একবারে খারাপ না, ক্লাসের শিক্ষার্থীরাও খুশি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনাকে সামনের কোর্সে আমরা ইনভলভ করতে পারতেছি না। আমি বললাম অনেক ধন্যবাদ, আপনি সাহস করে আমাকে এই কথাটা বলতে পারছেন এবং লিখিতভাবে দেওয়ার আগে মৌখিকভাবে সৌজন্যতা রক্ষা করে আপনার ডিপার্টমেন্ট আমাকে নিয়ে এসে এই সম্মানটুকু আমাকে দিয়েছেন, এটা আমি কোনোদিন ভুলে যাব না। উনি বললেন যে কি বললেন এটা আপনি? আমি বললাম যার আমার শিক্ষা এতটুকু আমাকে দিয়েছে। আমি একটা কথা বলি আপনাদের, আমি পার্লামেন্টে একটা কথা বলেছি, আমাদের এত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এটা নিয়ে আমরা যত না আওয়াজ তুলেছি, একটা কথা বিবেক আমাকে খুব দংশন করে। বিশ্বাস করেন 2024-এর 5ই আগস্টের পর অনেক মেধাবীরা বিদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে এসে এরকম হাত নেড়ে বলেছিল প্রিয় বাংলাদেশ সংস্কার হবে। সেই প্রত্যাশা নিয়ে চলে এসেছি, এই বাংলাদেশে কিছু একটা করতে চাই। কিছুদিন চলে না যেতেই আবার সেই লোকেরা এয়ারপোর্টে গিয়ে বাই বাই দিয়ে আমাদেরকে বলেছিল এই বাংলাদেশের পরিবর্তন হবে না, দুর্ভাগ্যজনক, সরি আমরা চলে গেলাম। বলেছে না বলে নাই? আপনি টাকা পাচার নিয়ে কোশ্চেন তুলেছেন, আমার বাংলাদেশের হাজার হাজার মেধাগুলো পাচার হয়ে গেছে, সেটা নিয়ে এই দেশের একজন রাজনীতিবিদ কথা তোলে না। আমি তো ছোট একজন মানুষ, কি করবেন মেধা দিয়ে? আপনি শিক্ষা সংস্কার করে কি করবেন? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে সে যে কমিটির সদস্য আছে, বিশ্ববিদ্যালয় চালাবে, সভাপতি হবে সে, অধ্যাপক হবে সে, প্রমোশন হবে তার। আমরা বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সে টিচার হবে না। টিচার হবে কে? যার ছাত্র সংগঠনের পরিচয় আছে, সে হবে বিশ্ববিদ্যালয়ের টিচার। আমার বিশ্ববিদ্যালয়, আমি যে বাংলায় যেখানে আমি ক্লাস করেছি, থার্ড ক্লাস পেয়েছে শুধুমাত্র দলীয় কোটায়। অথচ 2024 সালে আমাদের সন্তানেরা রাজপথে জীবন দিয়েছে শুধু একটা স্লোগান তোলে, কোটা না মেধা, মেধা, মেধা। আর আজকে 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেখলাম তারপরে প্রত্যেকটা জায়গায় আবার কোটার ভিত্তিতে পুলিশ, আবার কোটার ভিত্তিতে ভাইস চ্যান্সেলর, আবার কোটার ভিত্তিতে প্রশাসক, আবার কোটার ভিত্তিতে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে কোটার রাজ্যে এটাকে গদ্যময় করে ফেলা হয়েছে।
কি সংস্কার করবেন, কি সংস্কার প্রত্যাশা করেন? শেষ কথা বলি, শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করেছে শিক্ষা কি? বলছে স্যার, পরীক্ষার আগে যা মুখস্থ করি, এরপর পরীক্ষার পরে যাহা ভুলে যাই, তাহার নাম শিক্ষা। বলছে এটার নাম শিক্ষা না, শিক্ষা হলো তাহা যাহা জানবা তাহা করবা না, যাহা করবা তাহা বলবা না। এটা বলছি কেন জানেন? ওই শিক্ষকের এই গল্পের এখনকার একটা সমীকরণ আছে। আমাদের একজন বাংলাদেশের ফ্যাসিস্ট নেত্রী আছেন, বলেছিলেন উনি বাংলাদেশ থেকে কখনো এই দেশ ছেড়ে যাবেন না, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি উনি যান নাই, শুধু উনি বাইতুল মোকাররমের ইমাম সুদ্ধা নিয়ে চলে গেছে। এই লাইনটা বলার জন্য এটা বলি নাই। এখন আবার প্রায় আমাকে বিভিন্ন ভাইয়েরাও যেমন জিজ্ঞেস করে, সাংবাদিক বৃন্দ ফোন করতেই আছেন, ব্যাপারটা যেন এরকম, এটা আমাদের হাতে টিকিট। সাংবাদিক ভাইরা যখন জিজ্ঞেস করেন যে আপা কি আসলে আসবে মাসুদ ভাই, তা আমি বললাম যে ভাই টিকিট কি আমার হাতে? টিকিট উনি যাবার সময় আমাদের অনুমতি নেন নাই, আমার মনে হয় আসার সময় অনুমতি নেবেন না। তবে এইটুকু বলতে পারি, উনি যাবেন বলছিলেন চলে গেছেন, আসবেন বলছিলেন উনি আসবেন, এটা নিশ্চিত থাকেন। আর যদি আসেনি তাহলে ওনার দায়িত্বে আসবেন না, বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্র দায়িত্ব নিয়ে আসবে এবং ফাঁসির কাস্টে ঝুলাবার জন্যই ওনাকে নিয়ে আসবে। আপনি দেখুন যে রাজাকার শব্দ দিয়ে একটা মানুষকে ফাঁসি দেওয়াটা জায়েজীকরণ করা হয়েছে। একটা মানুষকে হত্যা করা, আবরার ফাহাদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল সে ইসলামের মৌলিক বিধিবিধানগুলো পালন করত। শুধুমাত্র এই সিমটমের আলোকে তাকে শিবির ট্যাগ দেওয়া হলো, রাজাকার ট্যাগ দেওয়া হলো, তাকে পিটিয়ে হত্যা করা হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎ, একজন হিন্দু দর্জি, তাকে বলা হয়েছে তুমি শিবির করো। বলছে আমি শিবির করি না, আমি হিন্দু। বলা হয়েছে তুমি শিবিরের হিন্দু শাখা আছে, সে হিন্দু শাখার সদস্য, এজন্য তুমি শিবির, তুমি রাজাকার, তোমাকে কি করা যাবে? তোমাকে মিডিয়ার সামনে কুপিয়ে হত্যা করা যাবে। সে দৃশ্য আমরা দেখেছি। এমন যখন একটি পরিবেশ, যে শব্দটাকে দিয়ে আপনি এত কিছু করলেন, অথচ সেই শব্দ নজরুলের বিদ্রোহীর মতো বিদ্রোহী কার্ড হিসেবে আপনাকে লাল কার্ড প্রথম প্রদর্শন করে স্লোগান দেয়া হলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই যখন স্লোগান দেয়া হলো, তাহলে পাগলের অবস্থাটা আরো কেমন পাগলামি শুরু হয় সেটা আমরা দেখেছি। একজন হত্যাকারী আরো কতটা নির্মমভাবে হত্যা করতে পারে সেটা আমরা দেখেছি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16 তারিখ 15 তারিখ বিকালবেলায় বা দুপুরের পর থেকে আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করা, আহত করা হলো, তাদেরকে হসপিটালে নেওয়া হলো, সেখানে পর্যন্ত গিয়ে হামলা করা হলো। পরবর্তীতে 16 তারিখে সারা দেশে যখন একযোগে আবু সাইদ আমরা দেখেছি, এরপর চট্টগ্রামে শান্ত, ওয়াসিম, 6 জন শাহাদাত বরণ করলো। তখন বলা হলো যে জোর করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ। সিদ্দিকুল্লাহ ভাই বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হচ্ছিল, তখন ছাত্র শিবির পক্ষ থেকে প্রত্যেক জনশক্তিকে নির্দেশনা দেওয়া হয়েছিল কোনো অবস্থায় হল ছাড়া যাবে না, সকল সাধারণ শিক্ষা হলে থাকতে হবে। একটা পর্যায়ে পানি বন্ধ করে দিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিল এবং হল থেকে ত্যাগ করতে প্রশাসন বাধ্য করলো, জোর করলো। তখন আমরা অনেকটা শঙ্কিত হয়ে পড়লাম যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি সবাই বাড়িতে চলে যায়, সবাই যদি নিস্তেজ হয়ে যায়, সবাই হল ছেড়ে দেয়, তাহলে আমাদের এই শাহাদাতের রক্তের মূল্য আমরা কিভাবে নিব? ঠিক তখনই আমাদের তৎকালীন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন জুবায়ের ভাই, এখানে আছেন কিনা আমি জানি না, ভাইয়ের সাথে আমরা বসলাম, একটা টিম করে দিলাম। টিম সহ প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি কীভাবে অ্যাকোমোডেট করা যায়। প্রাইভেট ইউনিভার্সিটি অনলাইনে বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, তাদের সাথে আমরা আলোচনা করলাম যে কিভাবে করে সকল শিক্ষার্থীদেরকে অ্যাকোমোডেট করা যায়। তো তারই একটা দৃষ্টান্ত আমরা 18 তারিখ দেখেছি, যেন আবাবিল পাখির মতো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা নেমে এসেছেন। এবং তখন আন্দোলন একটি নতুন মাত্রিকতা পেল, সবাই আবার সাহস সঞ্চার হলো। ঠিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখার পরে পাবলিক ইউনিভার্সিটি যে যেখানে ছিল, কেউ যদি তার বাড়িতে গিয়েছে, সেখান থেকে তিনি আবার আন্দোলনে ফিরে এসেছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা সেক্টরে শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীরা এসেছিল। এজন্য আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই এবং বোনদের প্রতি এবং শিক্ষকদের প্রতি, যারা সে সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে আপনাদের এই অবদানের জন্য সর্বোত্তম যাজা কামনা করছি। আমাকে নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে, আরও কিছু কথা বলার ছিল, তো 2টা পয়েন্ট বলে শেষ করতে চাই। প্রথমত হচ্ছে, এই আন্দোলনের একটি আদর্শিক ভিত্তি ছিল। যখন কোনো একটা আন্দোলন সকলে ঐক্যবদ্ধ হয়ে যায়,
যে আমার এখন দল মত নির্বিশেষে কে আমার পক্ষে কে বিপক্ষে, কে আমাকে সারাদিন গালিগালাজ করে, কে আমার বিরুদ্ধে সারাদিন প্রোপাগান্ডা চালায়, সেটা এখন দেখার টাইম নয়, বরং এখন টাইম হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার। ঠিক এই স্পিরিটটাই তখন সবার মাঝে কাজ করেছে। আমাকে আন্দোলনের পরে কে ক্রেডিট দিবে কে ক্রেডিট দিবে না, কে অবদান বেশি রেখেছে কম রেখেছে, কে মাস্টার মাইন্ড হিসেবে ভূমিকা রেখেছে, কে মহানায়ক হিসেবে ভূমিকা রেখেছে, তখন এই চিন্তা কারো মাঝে ছিল না। সকলে একটা জায়গায় যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো ঐক্যবদ্ধ হয়েছিল, যে কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ঠিক এই এক ঐক্যবদ্ধ হওয়ার কারণে এই বিজয় আমাদের জন্য সহজ হয়েছে। আমরা দেখেছি যে শাহাদাতের তামান্না ছিল সবার মাঝে। শাহাদাতের তামান্নার এই কনসেপ্ট কোত্থেকে আসলো? কে শিখালো শাহাদাতের তামান্না আমাদেরকে? পুরো একটা প্রজন্ম শাহাদাতের তামান্না নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে গেল। 18 তারিখ বিকাল বেলায়, অর্থাৎ দুপুরের ঠিক পর এই সময়টাতে আমি এই বসুন্ধরার গেটের এই পাশটাতে ছিলাম। সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ এই পুরো এলাকার যতগুলো ইউনিভার্সিটি ছিল সবাই আন্দোলন করছিল এবং ব্যাপক গোলাগুলি এখানে হয়েছিল। তো তখন আমি একজন বোন, তিনি একটু সামনে চলে যাচ্ছিলেন, তিনি খুব বেশি হিজাব নেকাব করছেন বিষয়টা তা না, হয়তো এখানকার কোনো একটা ইউনিভার্সিটিতে পড়েন। তা আমি ওনাকে বললাম যে বোন, আপনি সামনে এখন আর যাবেন না, সামনে গোলাগুলি হচ্ছে, আমরা একটু পিছনে থাকবো, পরে আবার যাব। তো তিনি খুব গর্বের সাথে সেখানে সবার সামনে বলতেছে, ওনার হাতে ছোট্ট একটা লাঠি ছিল, বলছে আমি শহীদ হইতে এসেছি, শাহাদাত বরণ করতে এসেছি, এখন আর কোনো কিছু আমার কাছে ভয় লাগে না। সুবহানাল্লাহ। তাহলে এই অনুভূতিটা প্রত্যেকটা মানুষের ছিল। যতজন শহীদ হয়েছেন প্রত্যেকের পরিবাররা এখানে আছেন, অনেকের পরিবার, তাদের ভিতরে শাহাদাতের কোনো না কোনো সিমটম আগে ছিল। তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেন না, এই কথাগুলো বলতেন, এবং তারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে জীবন দিবেন এই কথাগুলো বলতেন। তার পিতামাতাদের কাছে ইসলামের মৌলিক কনসেপ্টগুলোকে তুলে ধরার চেষ্টা করতেন। আমাদের ছোট্ট শিশু জাবের ইব্রাহিম, যার মা এখন পার্লামেন্টে আছেন, জাবের ইব্রাহিম তার পরিবারের মাঝে তার পিতামাতাকে পর্যন্ত, ছোট্ট একটা শিশু কিন্তু তার পিতামাতাকে ইসলামের মৌলিক কনসেপ্টের বিষয়ে বলতেন। কখনো যদি কারোর সাথে কর্কশ ভাষায় পরিবারে কেউ কথা বলতেন, জাবের ইব্রাহিম গিয়ে বলতেন যে কর্কশ ভাষায় কথা বলা তো ইসলামের নীতিমালা না, একটু মোলায়েমভাবে বলতে হয়, একটু উদারভাবে বলতে হয়। কতটা মানে শহীদের যে স্পিরিট, সেটা আমরা এই প্রত্যেকটা জিনিসে, শহীদ আনাসের চিঠির মধ্যে বলেছিল যে স্বার্থপরের মধ্যে কিভাবে বসে থাকি, যেখানে আমার ভাইয়েরা বোনেরা সবাই জীবন দিচ্ছে, যে আমি সেখানে গিয়েছি। তো আমাদের এই আদর্শিক ভিত্তিটাকে উপলব্ধি করতে হবে। এখানে একটা বড় জায়গা ছিল স্যাক্রিফাইস করা, একজনের জন্য আরেকজন স্যাক্রিফাইস করা। তিনি জানেন একজন আহত অবস্থায় আছেন, তাকে যদি এখন ধরতে যান, উঠাতে যান, তাকে হসপিটালে নিতে যান, তার গায়েও গুলি লাগবে। কিন্তু আমরা কি অসংখ্য দৃশ্য দেখেছি না যে একজনকে গুলি করা হচ্ছে, আরেকজন পিছন থেকে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আবার ইন দ্য সেম ওয়েতে যাকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে তিনি বলছেন, বা আপনারা আমাকে নিয়ে টেনশন করবেন না, আপনারা আন্দোলনের সামনের দিকে এগিয়ে যান, আপনারা যদি আন্দোলনের সামনের দিকে এগিয়ে যেতে পারেন এই আন্দোলন সফল হবে। ঠিক এই দৃশ্যগুলো আমাদেরকে প্রায় 1500 বছর আগে ইসলামের যে কনসেপ্ট, ইসলামের জিহাদের ময়দানে যে ঘটনাগুলো ঘটতো সেটা স্মরণ করিয়ে দেয়। জিহাদের ময়দানে সবাই আহত অবস্থায় কাতরাচ্ছে, পানি নিয়ে আসলো কোনো একজন পানি পান করানোর জন্য, বলা হলো আমাকে নিয়ে টেনশন করবেন না, আমাকে সেবা দিতে হবে না, আমাকে চিকিৎসা দিতে হবে না, আমাকে পানি দিতে হবে না, আমার সামনে আরেকজন ভাই আছেন তাকে দিন। এভাবে দেখা গেল যে অনেকের কাছে যাওয়া হলো, প্রত্যেকে আরেকজনের প্রতি স্যাক্রিফাইস করলো, দিন শেষে সবাই শাহাদাত বরণ করেছে। এই জুলাই আমাদেরকে সেই স্মৃতিগুলো, সেই দৃশ্যগুলোকে মনে করিয়ে দেয়। আমরা দেখেছি যে ইসলামের ইতিহাসে জিহাদের ময়দানে এক পক্ষ যুদ্ধ করত, আরেক পক্ষ নামাজ পড়তো, আরেক পক্ষ হচ্ছে তাদের শেল্টার দিত, তাদের সেবা শুশ্রূষা করতো, খাবার দিত। ইন দ্য সেম ওয়েতে জুলাইতে প্রত্যেকটা সেক্টর আমরা দেখেছি। জুলাইয়ের দৃশ্যতে আমরা দেখেছি যে একদিকে প্রচন্ড গোলাগুলি হচ্ছে, রক্ত ঝরছে, আরেকদিকে এক পক্ষ আজান দিচ্ছে, ইকামত দিচ্ছে, নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে পুরো এই প্রজন্মের মাঝে একটি স্পিরিট, একটি আদর্শিক ভিত্তি জুলাই আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। আপনারা দেখেছেন যেদিন বিজয় লাভ করেছে, আমাদের সিবগাতুল্লাহ ভাইয়ের একটা বড় দায়িত্ব ছিল গণভবন জয় করা। আলহামদুলিল্লাহ তিনি জয় করে আমাদেরকে সে ফোন দিয়েছিলেন যে ভাই আমরা জয় করেছি। এটার জন্য অনেক মেকানিজম আমাদেরকে করতে হয়েছে। জুলাই সে শুরু থেকে এই চিন্তা, এই স্বপ্ন, আমাদের কয়েকটা গ্রুপ ছিল, গ্রুপগুলোর নামগুলো ছিল হোপ, ডেস্টিনেশন, যে আমরা একটা লক্ষ্যকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছি। তখন সে কি দৃশ্য দেখলাম আমরা, সে গণভবন জয় করার পর সবাই মাটিতে লুটি আল্লাহর দরবারে সিজদা অবনত হয়েছে এবং আল্লাহর কাছে কাঁদছে। সম্মানিত উপস্থিতি, এই দৃশ্যগুলো এটাই প্রমাণ করে এই বাংলাদেশকে যদি তার আত্মপরিচয়ের মধ্য দিয়ে আগামী দিনে বিনির্মাণ করতে হয়, তাহলে আমাদেরকে ইসলামের যে কনসেপ্ট এবং জুলাইয়ের যে আদর্শিক ভিত্তি
এটা যারা যত গভীরভাবে উপলব্ধি করতে পারবে তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ জুলাইয়ের যে প্রত্যাশা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটা প্রাপ্ত হবে। আজকে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, এই পয়েন্টটা বলে আমি শেষ করছি, বাংলাদেশকে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, জুলাই কে কতটুকু অবদান রেখেছেন আমরা এই আলোচনায় কখনো যাইনি, কখনো যেতেও চাই না। প্রত্যেকে তার নিজের জায়গা থেকে ভূমিকা রেখেছেন। আমরা এই কথাটা বলতে, জুলাইটা সবার ছিল, কিন্তু আজকের দিনে কারা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছেন এই জুলাই থেকে, তাদেরকে অন্তত একটু আত্মসমালোচনা করা দরকার যে জুলাইতে আমার নিজের কতটুকু কন্ট্রিবিউশন ছিল, সে আলোকে আমি কতটুকু আজকে আউটপুট পাচ্ছি, কতটুকু আউটপুট ভোগ করছি। অথচ জুলাইয়ের সে শহীদ পরিবারগুলোর অবস্থা কি? শহীদ পরিবার তো তার সন্তান হারানো, এটা তো আমরা দিতে পারবো না। আমি জুলাইয়ের ঠিক পর শহীদ নাসির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাথী, ওনার বাসা গাজীপুরে, সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার সময় একটা খাম নিয়ে গিয়েছিলাম যে হয়তো যদি একটু তাদের পাশে দাঁড়াতে পারি। আমি অনেক চেষ্টা করলাম শহীদ নাসির ভাইয়ের আম্মাকে সেই খামটা দেওয়ার জন্য, তিনি কোনোভাবেই খামটা নেবেন না। তো একটা পর্যায়ে পর্দার পাশ থেকে আমাদেরকে বলল, বাবা তুমি খাম নিয়ে এসেছো, তোমাকে আমি একটা খাম দেই। আমি তো একটু শকড খেলাম যে আমাকে কেন খাম দিবেন। বলছে যে আমি আমার পরিবার, আত্মীয় স্বজন, যত সম্পত্তি আছে আমার, আমি সব বিক্রি করে দিব, এবং আমার শরীরে যে রক্তগুলো আছে আমি সেটাও বিক্রি করে দিয়ে তোমাকে একটা খাম দিই, আর তুমি আমার নাসিরকে ফিরিয়ে দাও। তাহলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো জবাব দেওয়ার সামর্থ্য আছে? ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমিরে জামাতের সামর্থ্য আছে এই মায়ের প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে? তাহলে আজকে কারা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে, আর এই জুলাই শহীদদের জন্য, শহীদ পরিবারের জন্য যে আকাঙ্ক্ষাগুলো, সেটা বাস্তবায়নের দায়িত্বটা আজকে কার? এই প্রশ্নগুলো আপনাদের কাছে এবং রাষ্ট্রের কাছে আমরা রেখে গেলাম। এই সরকারগুলো তারা বলে ঘুষ বন্ধ করা যাবে না, চাঁদাবাজি বন্ধ করা যাবে না, তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? আপনাদের দায়িত্বটা কি? আজকে এই সরকার ক্ষমতায় যাওয়ার আগে তারা ঘোষণা করেছিল 1 কোটি যুবককে, বেকার যুবককে চাকরি দিবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? একটা তারা বাজেট পাশ করেছে, বাজেট দিয়েছে 1 বছরের, সেখানে বেকারত্ব নিরসনের নতুন চাকরির কোনো বন্দোবস্ত নেই। বরং এই সরকার ক্ষমতায় আসার পর একের পর মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যুবক যুবতীদের চাকরি চলে যাচ্ছে। চাকরি দেয়া দূরের কথা, নতুন সংকট তৈরি হচ্ছে, বেকারত্ব তৈরি হচ্ছে। এই সরকারের অর্থনৈতিক পলিসি আসলে আমরা বুঝতে পারছি না, তারা কি দেশ এগিয়ে নিতে যাচ্ছে নাকি দেশ আরো পিছিয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে পার্লামেন্টে বিরোধী দল গঠনমূলক ভূমিকা পালন করার কথা, সরকারের অনিয়মের সমালোচনা করার কথা, আমরা দেখছি সেই পার্লামেন্টে বিরোধী দলও তারা সরকারের তোষামোদী করছে। আসলে কার্যত এখন বাংলাদেশে কোনো বিরোধী দল নেই, তারা সরকারের গঠনমূলক সমালোচনার পরিবর্তে তারা বরং সরকারের বিভিন্ন রকম তোষামোদী করছে, এবং যারা আইন প্রণয়ন করবে আমরা দেখছি তারা আইন লঙ্ঘন করছে। যারা এই জাতিকে চারিত্রিকভাবে দিক নির্দেশনা দিবে তাদের চরিত্র নিয়ে মানুষ হাসি তামাশা করছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। এখানে আমরা বলবো সরকারি দল তারা যে অঙ্গীকার করে ক্ষমতায় গিয়েছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, জুলাই সনদের ভিত্তিতে এখানে গণভোট হয়েছে, এই গণভোটে মানুষ জুলাই সনদকে বিপুলভাবে জয়যুক্ত করেছে, 90% মানুষ জুলাই সনদ জয়যুক্ত করেছে। এখন এই সরকারের দায়িত্ব হলো জুলাই সনদকে বাস্তবায়ন করা এবং আগামী 1 মাসের মধ্যে পার্লামেন্টের উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে করা। কিন্তু সেখানেও আমরা দেখছি সরকার গড়িমসি করছে। আমরা পরিষ্কার বলতে চাই, সরকার যেই অঙ্গীকার করে ক্ষমতায় গেছে, অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণমতকে উপেক্ষা করলে তার পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা চাই না সরকার ব্যর্থ হোক, সরকার নিয়মতান্ত্রিকভাবে জবাবদিহিতামূলকভাবে দেশ শাসন করুক, আমরা সহযোগিতা করব। কিন্তু সরকার যদি দুর্নীতি দমন করতে না পারে, সুশাসন প্রতিষ্ঠা করতে না পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে, জুলুম নির্যাতন বন্ধ করতে না পারে,
জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারে, গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারে, এই সরকারকে সহযোগিতার কোনো প্রশ্নই আসে না। আমরা নিয়মতান্ত্রিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করব। আমাদের বাংলাদেশে 3 ধারা শিক্ষা আছে, একটা হলো আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক, একটা কওমি মাদ্রাসা কেন্দ্রিক, আর একটা স্কুল কলেজ সাধারণ কেন্দ্রিক। তাহলে দেখা যাচ্ছে আমরা এমন একটা সময় আছি যে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কেমন যেন সমাজে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা হয় এবং তাদেরকে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এই বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা মনে করি এমন একটা শিক্ষানীতির রূপরেখা তৈরি করা দরকার, যেখানে নতুন রাষ্ট্র গঠনে এই মাদ্রাসার শিক্ষার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারাও নিজেদেরকে ফ্রন্ট লাইনার বা অগ্রগামী হিসাবে নিজেদেরকে দেখতে পাবেন এবং এই কনফিডেন্স তারা অনুভব করবেন। এরকম একটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাধারা নিশ্চিত করা দরকার। তৃতীয় বিষয় হলো নেতিবাচক ন্যারেটিভ পরিবর্তন করা দরকার। মূলধারার গণমাধ্যম ও সমাজে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে যে সমস্ত গদবাধা এবং নেতিবাচক ধারণা রয়েছে, এই জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে এগুলোকে ঘুচিয়ে তাদের ভেতরে সঠিক দেশপ্রেম এবং মেধার সঠিক মূল্যায়নটা নিশ্চিত করা দরকার। চতুর্থ বিষয় হলো আমাদের সমাজে সামাজিক একটা দূরত্ব রয়ে গেছে। সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত আর মাদ্রাসা শিক্ষার যারা শিক্ষিত, এদের ভেতর একটা অদৃশ্য দেয়াল কেমন যেন রয়েছে। এটাকে দূর করার জন্য যৌথ বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, যৌথ সাংস্কৃতিক বিনিময়, এরকম বিভিন্ন মাধ্যমে তাদেরকে একটা শ্রেণীর ভেতরে নিয়ে আসা দরকার। এর পরবর্তী বিষয় হলো কওমি এবং আলিয়া মাদ্রাসার কারিকুলামটাকে আরও কিভাবে যুগোপযোগী করা যায়, তাদের ধর্মীয় মূল বিষয়টাকে সামনে রেখে পাশাপাশি সমকালীন বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, গণিত এবং ভাষা শিক্ষা, বিশেষ করে ইংরেজি। কওমি মাদ্রাসায় এমন বড় বড় আলেমও বাংলাদেশে আছেন আলহামদুলিল্লাহ, যাদের জ্ঞানটাকে যদি ঠিকভাবে তারা উপস্থাপন করতে পারতেন তাহলেও তারা একজন আন্তর্জাতিক স্কলার হিসেবে বরিত হতে পারতেন। কিন্তু এই ভাষাগত দুর্বলতার কারণে তাদের জ্ঞানটাকে পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারছেন না। এজন্য দুঃখজনকভাবে বাংলাদেশে এমন আলেম খুব কমই পাওয়া যায় যারা আন্তর্জাতিকভাবে পরিচিত। এটা তাদের জ্ঞানের দুর্বলতার জন্য না, বরং ভাষাগত দুর্বলতার জন্য। তো এই বিষয়গুলো কিভাবে দূর করা যায় এদিকেও নজর দেওয়া দরকার। পরবর্তী বিষয় হলো দক্ষতা ভিত্তিক শিক্ষা। আমাদের মাদ্রাসায় যারা শিক্ষা অর্জন করে সকলেই যে ভবিষ্যতে মাদ্রাসার টিচার হবে বা মসজিদের ইমাম হবে এটা তো আবশ্যক না এবং এটা সম্ভব না, এটা হওয়া উচিত না। তো তারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তাদের মধ্যে এই পরিমাণ কারিগরি দক্ষতা আসা দরকার এবং এটার জন্য রাষ্ট্রকেই নজর দেওয়া দরকার, যাতে করে প্রতিটা ব্যক্তি সমাজের কোনো না কোনো কাজে আসে এবং তাদের দ্বারা রাষ্ট্র উপকৃত হতে পারে। বিশেষ করে আমি দায়িত্ববোধের সাথে বলতে পারি, কওমি মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে যেই ধরনের প্রশিক্ষণের ভেতর বড় হয় তাদেরকে যে কোনো সেক্টরে যদি কাজে লাগানো হয়, ওই আর্মির লোকগুলো যেমন একটা শৃঙ্খলার ভেতর বড় হওয়ার কারণে তাদের মধ্যে সব ক্ষেত্রে সভ্যতা, ভব্যতা এবং শৃঙ্খলা, মান্যতা অনেক বেশি থাকে, একইভাবে এদেরকেও যে কোনো সেক্টরে কাজে লাগানো হলে তারা এক একজন তারকা হয়ে চমকে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এজন্য এই কারিগরি ভিত্তিক এবং দক্ষতা ভিত্তিক শিক্ষাটা কিভাবে নিশ্চিত করা যায় এদিকেও নজর দেওয়া দরকার। পাশাপাশি সনদ বিগত সময়ে কওমি মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এখনও এটাকে কিভাবে কার্যকারিতা বৃদ্ধি করা যায় এবং এটাকে উচ্চশিক্ষা এবং দেশের বাহিরেও শিক্ষা এবং চাকরি বাকরির ক্ষেত্রেও এটার কিভাবে নিশ্চয়তা দেওয়া যায়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যথাযথ আসলে আমাদের অ্যাক্টিভিটিস নজরে পড়ছে না, বরং গাফলতি রয়েছে, এটাও দূর হওয়া দরকার। পাশাপাশি কওমি মাদ্রাসায় যারা পড়েন তাদের সামাজিক এবং রাষ্ট্রীয় দর্শনের অন্তর্ভুক্তি তাদের ভেতরে হওয়া দরকার। 5 মিনিট হয়নি, 1 মিনিট আছে। বিশেষ করে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আমি খুবই স্পিডে বলার চেষ্টা করছি, জাস্ট মূল পয়েন্টগুলো ব্যাখ্যা করার সময় নেই, না হলে এক একটা পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করতে হবে। জাস্ট মূল পয়েন্টটা অন্তত নজরে আসুক, বিষয়গুলো সামনে আসা দরকার। তাহলে সামাজিক ও রাষ্ট্রীয় দর্শনের অন্তর্ভুক্তি হওয়া দরকার, আর শিক্ষক প্রশিক্ষণটাও নিশ্চিত করা দরকার। বিশেষ করে কওমি মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন আধুনিক শিক্ষাদান পদ্ধতির সাথে অনেকে পরিচিত না। শাসন ছাড়াও কিভাবে বাচ্চাদেরকে পড়া যায়, বিশেষ করে অনেকে নিজের বাচ্চা মাদ্রাসায় দিতে ভয় পায়, কেন যে এত মারবে, এদেরকে মনে হয় এখানে আমি দিতে পারবো না বা তারা থাকতে পারবে না। তা আধুনিক শিক্ষাদান পদ্ধতি, মনস্তত্ত্ব এবং তথ্য প্রযুক্তি বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা দরকার। পাশাপাশি একটা বিষয় আমি না বললেই না, চাইল্ড প্রোটেকশন পলিসি এবং অভিযোগ সেলটা নিশ্চিত করা দরকার। মাদ্রাসাগুলোতে বিশেষ করে এই গত 2-1 মাস ধরে পত্রপত্রিকায় প্রতিদিন বিভিন্ন এমন কিছু খবর আসছে যেটা আসলে আমি নামও মুখে নিতে লজ্জাবোধ করছি, কিন্তু এগুলো
ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি প্রতিটা মাদ্রাসায় যদি অভিযোগ সেল থাকতো, কমপ্লেন সেল, যেখানে শিক্ষার্থীরা কোনো ভয় ছাড়া, কোনো দ্বিধা সংকোচ ছাড়া নিজেদের যে কোনো পেরেশানির কথা, হয়রানির কথা সেখানে তারা জানাতে পারত এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটার স্বাধীন তদন্ত হতো, ব্যবস্থা হতো, এটা আসলে এই দেশের জন্য অত্যন্ত কল্যাণকর হতো এবং আলেম সমাজের ইজ্জত রক্ষার জন্য এটা ব্যাপক ভূমিকা রাখত। পাশাপাশি আধুনিক ব্যবস্থা, আবাসিক ব্যবস্থাটার একটু আধুনিকায়ন করা দরকার। আমাদের দেশে বিশেষ করে কওমি মাদ্রাসায় যে আবাসিক ব্যবস্থাটা প্রচলিত আছে, এটা যদি আধুনিকায়ন না করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু জটিলতা থাকবে। আর সর্বশেষ দুটো পয়েন্ট আমি বলে শেষ করছি। আমাদের মাদ্রাসাগুলোর নিজস্ব মিডিয়া এবং পিআর সেল থাকা দরকার। এখন হলুদ মিডিয়া যা মনে চায় তা ছড়িয়ে দিচ্ছে, আবার দেখা যায় 2 মাস পরে থুক্কু দিয়ে তারা তাদের মত পরিবর্তন করছে যে না আসলে এটা ভিত্তিহীন ছিল, এটা গুজব ছিল, কিন্তু মাঝখানে ইজ্জতে সর্বনাশ হয়ে যাচ্ছে। এজন্য যে কোনো অভিযোগ উঠলে এটা যাতে নিজস্ব পিআর টিমের মাধ্যমে যাচাই করে জাতিকে সঠিক বার্তাটা দেওয়া যায়, যেটা অপরাধ সেখানে আসলেই অপরাধের বিচার নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা করা যায়, আর যেটা অপরাধ না, এটা যে আসলে একটা চক্রান্ত, ষড়যন্ত্র, এটা যাতে জাতির সামনে উপস্থাপন করা যায়, এজন্য নিজস্ব একটা ব্যবস্থাপনা আমাদের ভেতরে থাকা দরকার। আর সর্বশেষ হলো যে বছরে একটা দিন যদি এমন হতো যে একটা মাদ্রাসা দিবস, যেই দিনটা সকল ধারার মানুষরা একসাথে মিলবে, মিশবে এবং সকলে একটা স্রোতের সঙ্গে, কারণ এই দেশ সবাই মিলে গড়তে হবে, দেশটা কারো একার না, দেশটা সকলের। তাহলে এই জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে আমি কয়েকটা পয়েন্ট সামনে আনার চেষ্টা করলাম। আমি মনে করি এগুলো যদি নিশ্চিত করা হয়, বিশেষ করে কওমি মাদ্রাসার পয়েন্টটা আজকে রচনায় কম এসেছে বা আসে নাই যেভাবে আসা দরকার ছিল আমার মনে হয়েছে, এজন্য কয়েকটা পয়েন্ট আমি দৃষ্টি আকর্ষণ করলাম। আমি আশা করি এগুলো যদি বাস্তবায়ন করা হয় ইনশাআল্লাহ, তাহলে আমাদের এই জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে শিক্ষা খাতেও বেশ ভালো একটা পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভয়ঙ্কর পরিবেশ থেকে উদ্ধার করবার জন্য আদর্শিক রাজনীতির অন্যতম মহানায়ক আমাদের পীর সাহেব চরমনাই 10 বছর আগে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নামে একটি সহযোগী সংগঠনের জন্ম দেয়। আলহামদুলিল্লাহ আমরা হাঁটি হাঁটি পা পা করে 10টি বসন্ত পার করেছি। আমরা গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ 10 বছরে সারা বাংলাদেশের 10টি খুনের সাথে আমাদের যুব আন্দোলনের কোনো নেতাকর্মী জড়িত নাই। আমরা গর্বের সাথে বলতে পারি সারা বাংলাদেশের কেন্দ্র থেকে নিউট পর্যন্ত 10টি যুবককেও মাদক, নেশা, ধর্ষণ কিংবা কোনো অশ্লীলতা, নোংরামের মধ্যে আমরা লিপ্ত হতে দেখি নাই। আমরা এটা বোঝাতে চেয়েছি, প্রমাণ করতে চেয়েছি শুধু বয়স বাড়লেই সেই রাজনৈতিক দলকে সঠিক হিসেবে গ্রহণীয় করা যায় না, বরং প্রসেসের মধ্য দিয়ে, আদর্শিক পদ্ধতির মধ্য দিয়ে যে দল তার নৈতিকতার আলোকে গড়ে তোলে সেই দলেই বাংলাদেশের আগামীর রাজনীতির কারিগর হতে পারে, এটাই প্রমাণ হয় আমাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে। আমরা 10ম বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেহেতু আমাদের রাজনীতি ইসলামের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, আলহামদুলিল্লাহ আমরা সারা দেশব্যাপী লক্ষাধিক গাছ রোপণের মধ্য দিয়ে, বাংলাদেশকে সবুজ বনায়ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটা একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছিলাম। আলহামদুলিল্লাহ সেটা সম্পন্নের পথে। আমরা বাংলাদেশের মানুষের প্রোটিন পূরণের জন্য এবং ব্যালেন্স করবার জন্য আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে লক্ষাধিক মাছের পোনা আমরা অবমুক্ত করতে পেরেছি। আমরা জানি আমাদের আয়োজন হয়তো সীমিত, কিন্তু আমাদের সাধ্য হয়তো সীমিত, কিন্তু বিশ্বাস করেন এদেশের মাটি ও মানুষের জন্য আমাদের ইচ্ছা অকৃত্রিম। আমরা এদেশকে ধারণ করে, এদেশের মানুষকে ধারণ করে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনবার জন্য আমরা ঐক্যবদ্ধ। সুতরাং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই যুব সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, শুধু আখলাক, শুধুমাত্র বাহ্যিক অবয়ব পরিবর্তনের মধ্য দিয়ে কাউকে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা দীর্ঘ সময় ধরে কোন প্রসেসের মধ্য দিয়ে তারা রাজনীতি করছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে রব্বুল আলামিনের কাছে ফলাফল যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআন হাদিসের সাথে আপোষ করেছে কিনা, এইটা মহা গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ইনশাআল্লাহ আমরা বলতে চাই আজকের এই মঞ্চ থেকে, সবার আগে বাংলাদেশ গড়বার যারা স্লোগান দেন, আমরা বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ গড়বার আগে সবার আগে নিষ্কা করতে হবে। ব্যক্তি যদি পরিশুদ্ধ না হয়, সংসদ নাপাক হবে, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে না এবং আগামীর বাংলাদেশের আদর্শিক রাজনীতিবিদ হিসেবে গড়ে উঠতে হবে আমাদেরকে।
বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ বিজয় আসবে, ইসলামের বিজয় নিশ্চিত। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমি আপনাদেরকে শুধু এতটুকুই স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরও বেশি কঠিন। আমাদের বিজয় অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই আলহামদুলিল্লাহ বলে যদি আমরা বসে যাই, তাহলে বাংলাদেশকে আমরা যেভাবে বিনির্মাণ করতে চাচ্ছি, যে স্বপ্ন নিয়ে আমাদের শহীদ ভাইয়েরা আমাদের কাছে আমানত দিয়ে গিয়েছেন, সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। যেটা হচ্ছে আমরা 2 বছর দ্বিতীয় বর্ষপূর্তি পালন করতেছি, কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অর্জন করতে পারি নাই। এখনো হচ্ছে রাষ্ট্রের রন্ধে রন্ধে প্রতিটা জায়গায় এখনো ফ্যাসিস্ট বসে আছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমার সহযোগী যে ছাত্র সংগঠনের ভাই ও বন্ধুরা আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে আমাদের রাজনৈতিকভাবে মতাদর্শ হয়তো ভিন্ন থাকবে, কিন্তু আমরা জুলাইয়ের ক্ষেত্রে সবাই একই প্ল্যাটফর্মে একই জায়গায় দাঁড়িয়ে যেতে হবে এবং জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমাদের একসাথে কাজে লাগিয়ে একে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে এগিয়ে যেতে হবে। যদি আমরা না পারি, যদি আমরা থেমে যাই, যদি আমরা বসে পড়ি, তাহলে শহীদের স্বপ্ন, শহীদের রেখে যাওয়া আমানত আমরা কখনোই পূরণ করতে পারবো না। সুতরাং ভাই ও বন্ধুরা, আপনাদের প্রতি করজোর অনুরোধ যে শহীদরা আমাদেরকে যে আমানত দিয়ে গেছেন, তারা আমাদেরকে যে আশা ভরসা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, আসুন আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে একসাথে কাজ করি। আমরা যাতে বাংলাদেশকে সেভাবে গড়ে তুলতে পারি যেভাবে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলাম। বর্তমানে বাংলাদেশে যারা নাকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে, তারা তো ইসলাম নীতি আদর্শ বাস্তবায়ন করবে এই কথা বলে তারা রাজনীতি করে না। কিন্তু আবার কিছু ইসলামের নামে দল রয়েছে। আমাদের গ্রামে একটা বড় প্রবাদ বাক্য রয়েছে, একেবারে দেখতে কালো, নাম দেশে দলা মেয়া। কিন্তু আসলে দলা মেয়ার সাথে বাস্তবে তার কি মিল আছে? তাই ধলা মেয়া কয়ে যদি কালো মেয়াকে চালানো হয়, তাহলে কালো মেয়া কোনোদিন ধলা মেয়া হয় না। তা ইসলামের নাম দিয়ে যদি বিজাতি এবং যেটা নাকি বলা হয় অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা, ধোঁকাবাজি, মিথ্যাচার, এটাও কোনোদিন ইসলাম হয় না। এই জন্য আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একমাত্র নিষ্কলুষিত যদি কোনো ইসলামের নামক দল নাম থেকে থাকে, সে হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য আপনারা দেখেছেন আমাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা কোনো ক্ষমতার এবং কোনো অর্থ, কোনো সম্মানের মোহে আজ পর্যন্ত আমরা আমাদের নীতি আদর্শকে আল্লাহর ফজলে আমরা বিলীন করি নাই। আজকে পরীক্ষিত হয়ে গেছে। তাই যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন, এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশের আমরা সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। আসেন, আমরা 54-55 বছরে আমরা দেখেছি যাদের কাছে আমরা দেশ সুন্দর পরিচালনার জন্যে আমরা রেখেছিলাম। আসলে গ্রামে একটা কথা রয়েছে, শ্রীগালের কাছে মুরগি আমানত বর্গা হেফাজত রাখার মতোই বাস্তবতা হয়েছে। এদেশের কল্যাণ যদি আমরা চাই, এদেশের মুক্তি যদি আমরা চাই, আসেন আমরা ইসলামী নীতি আদর্শ নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি। আর এটা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আমার যুবকেরা। এই জন্য আমি যুবকদেরকে বলবো, আসো তোমরা আদর্শবান যুবক হও, তোমরা চরিত্রবান যুবক হও। যদি আজকে আদর্শবান এবং চরিত্রবান যুবক হতে পারো, সেদিন বেশি দেরি নয়, এই দেশের মধ্যে সর্বশ্রেণীর পেশার মানুষ দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির পথ তারা দেখতে পাবে। আমাদের এমনভাবে পরিবর্তন করা হয়েছে, আমরা আত্মপরিচয়ের সংকটে পতিত হয়েছি। আমি 26 বছর একটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি।
আমার সাবজেক্ট ইসলামের ইতিহাস, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। বারবার ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি, অ্যারাবিক এগুলোকে কোণঠাসা করার একটা সুপরিকল্পিত কাজ হয়েছে। আমরা এর জন্য কত আন্দোলন করলাম, এটা লক্ষ্য করার মতো। এই যে সাদেক কায়েম বলে গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 65 বছর যাবৎ সেন্ট্রাল মসজিদের কোনো রিনোভেশন হয় নাই। আমাদের জ্বালানি উপদেষ্টা ফয়জুল সাহেব একজন বেসরকারি একজন ব্যবসায়ীকে অনুরোধ করে রিনোভেশনের ব্যবস্থা করে দিয়েছেন। আমি ইমামতি করেছি, ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন, সাদেক কায়েম ছিলেন, উপদেষ্টা ফজলুল কবির খান ছিলেন। 65 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের কোনো উন্নয়ন হবে না কেন? আমি গত সপ্তাহে টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সমাবেশে বক্তব্য রেখেছি। ফজরের নামাজ পড়তে গেছি মৌলানা ভাসানীর মসজিদে, দৃষ্টিনন্দন বিল্ডিং, কত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু মসজিদটা মৌলানা ভাসানীর জামানার। আমি যখন অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্র, সুয়েটে আবাসিক এলাকা একটা মসজিদ হবে, আমি ওখানে বক্তৃতা করতে গেছি। বিসি মহোদয় বলেন আমি প্রজেক্ট পাঠালে উপর থেকে না করে দেয়। আমাদের প্রশাসনে ধর্ম পছন্দ করে না একটা গোষ্ঠী বিচরণ করছে। অতএব আগামী দিনে যে শিক্ষা পাঠ্যক্রম পরিবর্তন বলেন, LGBTQ ঢুকানোর জন্য বারে প্রচেষ্টা হয়েছে। আমরা যখন সরকারি ছিলাম, প্রাথমিক বিদ্যালয়ে গভর্নমেন্ট চিন্তা করেছিলেন সঙ্গীত চালু করবেন। চারিদিকে আলোচনা উঠল। আমি আমার সহকর্মী উপদেষ্টা, প্রাথমিক উপদেষ্টা বসেছি যে এটা কেন আপনারা করতে যাচ্ছেন, চারিদিকে তো আপত্তি উঠবে, আবার আমরা একটা বিব্রত অবস্থায় পড়ব। তিনি বললেন ঠিক আছে, আমি আলোচনা করে সেটা বাদ দিয়েছে। এখন আবার সঙ্গীত আসার প্রাথমিক বিদ্যালয়ে এটা আবার একটা পরিকল্পনা শুরু হয়েছে। এবং এটা বললে ভালো দেখায় না, আমাদের প্রাথমিক লেভেলে, মাধ্যমিক লেভেলে শিক্ষা ব্যবস্থার মান কাঙ্ক্ষিত নয়। কলেজ পর্যায়ে যখন আমি ছাত্র পাই, তারা কিছু জানে না। জাপান, আমরা তো জাপানের দিকে তাকাতে পারি। জাপানের প্রাইমারি এডুকেশনে স্কুলে কোনো পরিচ্ছন্নতা কর্মী নাই, এই যে ঝাড়ু দেবে, টেবিল মুছে দেবে, স্টুডেন্টরা করে। জাপানে তাদের মধ্যে কর্মস্পৃহা তৈরি করার জন্য টিচার এবং স্টুডেন্টরা দুপুরবেলা খাবার খায়, একই টেবিলে বসে। কোনো ছাত্র যদি হোমওয়ার্ক করতে ভুলে যায় বা করে না, তাহলে এই যে টিফিন ব্রেকে যে টাইমটুকু দেওয়া হয়, এই টাইমে ওই ছাত্রকে বলা হয় তুমি টিচারের সামনে বসে হোমওয়ার্ক করে দাও। এগুলো না করলে আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো পরিবর্তন আসবে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি অবস্থা, কি দুর্ভাগ্যজনক অবস্থা। এই যে প্রফেসর মাহমুদুর রহমান, ডক্টর মাহমুদুর রহমান সাহেব বলেছেন অতি রাজনীতিকীকরণ। পৃথিবীর কোনো দেশে, আমি গত বছর অক্সফোর্ডে গেছি, ক্যামব্রিজে গেছি, দেয়ার ইজ নো পলিটিক্স। সরকার দলীয় লোকেরাই ভাইস চ্যান্সেলর হবে, বাংলাদেশ সারা পৃথিবীর কোনো দেশে নেই। স্টুডেন্ট পলিটিক্সের নামে যে নোংরামি, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই। আমি রাত 9টায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে ডক্টর মাহমুদুর রহমান সাহেব পিএইচডি করেছেন, ওখানে ঢুকেছে, আমার ছেলে পড়তো। দেখি মেয়েরা দলে দলে রাত 9টায় ক্লাস করে হলে চলে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে, ঢাকায়, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে রাত 9টায় মেয়েরা ক্লাস করে ঘরে যাবে? কেন কনজেনিয়াল অ্যাটমসফিয়ার আমরা সৃষ্টি করতে পারি নাই? আমাদের ধর্মীয় চেতনাবোধ, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে চিন্তা, চেতনা, সংস্কৃতি, শিক্ষার ভিতরে থাকতে হবে। আমরা সচেতন থাকব যাতে আমাদেরকে আবার ধর্মহীন করার যে কোনো প্রয়াস আমরা রুখে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।